প্রিয় ছাত্রছাত্রী, মাধ্যমিক ভৌতবিজ্ঞানের আলোচনায় আজকের অধ্যায় পরমাণুর নিউক্লিয়াস। তো পরমাণু নিউক্লিয়াস নিয়ে আলোচনায় আমরা কিন্তু প্রথমেই একটা ঘটনা নিয়ে আলোচনা করব, যাকে বলি তেজস্ক্রিয়তা। এবং এই ঘটনাটার আবিষ্কার কিন্তু অদ্ভুতভাবে হয়েছিল। কিভাবে হয়েছিল? অরি বেকেল, একজন ফরাসি বিজ্ঞানী, তিনি তার ল্যাবরেটরির ড্রয়ারের নিচে একটা ইউরেনিয়াম ঘটিত লবণ রেখেছিলেন এবং তার উপরে কতগুলো এক্স রে প্লেট, এবং সেই এক্স রে প্লেটগুলো কি আনডেভেলপড, সেরকম একটা এক্স রে প্লেট রেখেছিলেন। এবার এরকম অবস্থায় তিনি কিছুদিন ল্যাব বন্ধ রাখলেন, অন্ধকার ল্যাব, এবং ফিরে এসে দেখলেন যে সেই এক্স রে প্লেটগুলোর গায়ে কিন্তু কালো কালো কতগুলো ছোপ পড়ে গেছে। সাধারণত এক্স রে প্লেটের উপর আলো পড়লেই এরকম ছোপ দাগ তৈরি হওয়ার কথা। ঘরে আলো ছিল না, তাহলে কিসের জন্য এই এক্স রে প্লেটগুলোতে ছোপ ছোপ দাগ পড়লো? পরে বুঝতে পারলেন ওই যে ইউরেনিয়াম ঘটিত যে লবণটা ড্রয়ারে ছিল, সেখান থেকে কতগুলো অদৃশ্য রশ্মি বেরোচ্ছে। এবং শুধু ইউরেনিয়াম ঘটিত লবণ, ওই পার্টিকুলার লবণ না, যে কোনো ইউরেনিয়াম ঘটিত লবণ নিলেই দেখা যাচ্ছে সেখান থেকে রশ্মি বেরোচ্ছে। যেখানে ইউরেনিয়াম, সেখান থেকেই এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি। তো এই অদ্ভুত ঘটনার জন্য সেই রশ্মিগুলো নিয়ে পরবর্তীতে বিশ্লেষণ শুরু হলো, এবং বিশ্লেষণ করে দেখা গেল যে সেই রশ্মিগুলো কিন্তু মূলত তার মধ্যে 3 ধরনের রশ্মি হতে পারে। এরকম একটা এই ইউরেনিয়াম জাতীয় ভারী মৌল থেকে 3 ধরনের রশ্মি বেরোতে পারে। তাদের নাম, যেমন আমরা কোনো কিছু অজানা হলে এ বি সি নাম দিতে পারি, সেরকম এদের গ্রিক অক্ষর আলফা বিটা গামা দিয়ে নাম দেওয়া হলো। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। তাহলে দেখো, আমরা দেখতে পেলাম যে তেজস্ক্রিয়তা হলো এমন একটা ঘটনা যেখানে কতগুলো ভারী নিউক্লিয়াস থেকে কি কতগুলো রশ্মি বেরোয়, যাকে আমরা তেজস্ক্রিয় রশ্মি বেরোচ্ছে, এবং এই রশ্মিগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। কিভাবে বুঝবো যে 3 ধরনের রশ্মি আছে? দেখো, এইখানে ধরো কিছু তেজস্ক্রিয় পদার্থ আছে, এবং এখান থেকে যে রশ্মিগুলো বেরোচ্ছে, এমনিতে এগুলো ফটোগ্রাফিক প্লেটের এখানেই দাগ ফেলতো। কিন্তু যদি আমরা এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করি, এবং এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে যখন রশ্মিগুলো যায়, তখন একটা রশ্মি আছে যেটা কি হচ্ছে, যেটা ঋণাত্মকের দিকে সামান্য বাঁক নেয়। তার মানে এরকম ভাবে ঋণাত্মকের দিকে বাঁক নিচ্ছে, যেটা এই যে বাঁদিকে ঋণাত্মক, তাহলে ঋণাত্মকের দিকে সামান্য বাঁক নিচ্ছে, সেটার নাম দিব আমরা আলফা রশ্মি। আরেকটা ধনাত্মকের দিকে এবং অনেকটা বেশি পরিমাণে বাঁক নেয়, তাকে বলবো বিটা রশ্মি। এবং একটা রশ্মি যেটা তড়িৎ ক্ষেত্রের মধ্যেও বিচ্যুত হয় না, তার মানে এপাশে পজিটিভ এপাশে নেগেটিভ এরকম একটা তড়িৎ ক্ষেত্র রেখেছি, তৎসত্ত্বেও এটা সোজা গিয়ে যেখানে পড়ছিল সেখানেই পড়ে, সেটাকে বলি গামা রশ্মি। এবার এই যে 3 ধরনের তেজস্ক্রিয় রশ্মি আমরা পাচ্ছি, এই তেজস্ক্রিয় রশ্মিগুলো কিভাবে আলাদা, অর্থাৎ আলফা রশ্মি এবং বিটা রশ্মি এবং গামা রশ্মির তুলনামূলক আলোচনা দেখি। আলফা রশ্মি মানে কিন্তু মূলত হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। তার মানে হিলিয়াম পরমাণু কিরকম? হিলিয়াম পরমাণু মানে হলো, আমরা এটাকে প্রকাশ করি He, ওপরে কত 4 এবং নিচে 2। তার মানে একটা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের ভিতরে 2টো প্রোটন আছে এবং 2টো নিউট্রন আছে। যেহেতু 2টো প্রোটন আছে, তাই হিলিয়াম পরমাণুর কক্ষে, বাইরের কক্ষে 2টো ইলেকট্রন এই কেন্দ্রকে আবর্তন করে। এবার আলফা রশ্মি মানে শুধু হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। তার মানে কি, এই 2টো ইলেকট্রন নেই, এটা ইলেকট্রন মহল। ইলেকট্রন মহল না থাকলে যেটা পড়ে আছে সেটাই হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। এবং এটার আধান কত? এক একটা প্রোটন ইলেকট্রনেরই সমান আধান, কিন্তু শুধু ধনাত্মক। তার মানে একটা ইলেকট্রনের আধান যদি +1 একক -1 একক হয়, তাহলে এখানে কয়টা একক আছে? 1 2 একক। তার মানে এর আধান আসছে কি +2 একক। এই জন্য এটাকে অনেক সময় He লিখে ডাবল প্লাস দেওয়া যেতে পারে।
তার মানে আলফা রশ্মি মানে কি? আলফা রশ্মি মানে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। এটা হলো আলফা রশ্মির প্রকৃতি। তাহলে আমরা প্রকৃতি জানতে পারলাম। প্রকৃতি হলো আলফা রশ্মি মানে হলো হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। এবার বিটা রশ্মি। বিটা রশ্মি কিন্তু আলফা রশ্মির তুলনায় অনেক অনেক হালকা এবং এটা মানে আর কিছুই না, একটা ইলেকট্রন। ইলেকট্রনের সাথে কিছু পার্থক্য আছে। যেমন ইলেকট্রনকে আমরা কোথা থেকে পাই? ইলেকট্রন মহল থেকে পাই। পরমাণু নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন মহল আছে, সেই ইলেকট্রন মহলের মধ্যে আমরা ইলেকট্রন থাকে এবং সেই ইলেকট্রনগুলোই কখনো যখন পরমাণু থেকে বাইরে বেরিয়ে আসে আমরা ইলেকট্রন পাই। এবার বিটা রশ্মির ইলেকট্রন কিন্তু ইলেকট্রন মহল থেকে পাই না, এটা নিউক্লিয়াসের ভেতর থেকেই তৈরি হয়। এটাই ইলেকট্রনের সাথে বিটা রশ্মির পার্থক্য। তার মানে বিটা রশ্মি মানে কি? বিটা রশ্মি মানে আর কিছুই না, ইলেকট্রন। এবং গামা রশ্মি এটা কিন্তু কোনো কণা না, এটা হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার মানে এটা একটা শক্তি তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো যেমন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, গামা রশ্মিও কিন্তু সেই রকমই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কিন্তু পার্থক্য হলো আলোক রশ্মির তুলনায় এর শক্তি অনেক বেশি। আলোক রশ্মির মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি বড়, তার ফলে কি কম্পাঙ্ক খুব কম এবং এর ফলে এটার শক্তি কিন্তু অপেক্ষাকৃত কম। এবং কম্পাঙ্ক যত বাড়তে থাকে আলোক রশ্মির শক্তিও তত বাড়তে থাকে। যেমন বেগুনি রশ্মির শক্তি অপেক্ষাকৃত বেশি, অতি বেগুনির আরও বেশি, এক্স রশ্মির আরও বেশি। এভাবে বাড়তে বাড়তে সব থেকে শক্তিশালী তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেটাই গামা রশ্মি। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রকৃতিগুলো তার উপর নির্ভর করে আমরা বলতে পারি ভর কার বেশি কার কম। দেখো, প্রকৃতি আলোচনা হয়ে গেল, এবার ভর। ভর কিন্তু আলফা রশ্মি মানে দুটো প্রোটন আর দুটো নিউট্রন। এক একটা প্রোটন 1836 গুণ ভারী, কার থেকে? একটা ইলেকট্রনের থেকে। আর এক একটা নিউট্রন প্রায় 1839 গুণ ভারী, কার থেকে? ইলেকট্রনের থেকে। তার মানে 4টা কণা আছে এরকম। তার মানে 1836 বা 39 যাই বলো গুণন 4, প্রায় এটা যদি 2000 ধরো, 2000 ইন্টু 4, 4 দুগুণ 8, প্রায় 8000 গুণ ভারী কিন্তু আলফা রশ্মি। কার তুলনায়? বিটা রশ্মির তুলনায়। তার মানে আলফা রশ্মির ভর অপেক্ষাকৃত বেশি, খুব বেশি বলবে না, অপেক্ষাকৃত বেশি। এবং বিটা রশ্মির ভর অপেক্ষাকৃত অনেক কম। এবং গামা রশ্মির এর কোনো ভর নেই, এটা ভরহীন। এবার আসি আধান। আধান কিন্তু আলফা রশ্মি মানে কি? এর আধান +2 বলতে পারি যদি একটা ইলেকট্রনের একক 1 একক ধরি, বা একটা ইলেকট্রনের একক কত, আধান কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করবে এবং সামনে একটা প্লাস লিখবে। তার মানে 3.2 × 10⁻⁻19 কুলম্ব। এটা কি? এটা হলো আলফা রশ্মির আধান। সামনে একটা প্লাস লিখে দাও মনে করানোর জন্য, এটা ধনাত্মক আধান বিশিষ্ট কণা। তাহলে অবশ্যই এর আধান কি? ধনাত্মক প্রকৃতির। কিন্তু বিটা রশ্মি মানে ইলেকট্রন, এবং একটা ইলেকট্রনের আধান যেমন -1.6 × 10⁻⁻19, তাহলে আলফা রশ্মি বিটা রশ্মিরও আধান কি হবে? 1.6 × 10⁻⁻19 কুলম্ব বা -1 একক। এবং গামা রশ্মি এর কিন্তু কোনো আধানও নেই, ভরও নেই, আধানও নেই। এবার এরপরে আমরা যে আলোচনাগুলো করব, ভর হলো, আধান হলো, এবার আসবে প্রকৃতিও হয়ে গেছে। এবার আসবে দুটো জিনিস, একটা হলো ভেদন ক্ষমতা আর একটা হলো আয়নাইজেশন ক্ষমতা, আয়নায়ন ক্ষমতা। তাহলে প্রথমে আসি ভেদন ক্ষমতা। এখানে কি দেখছি? ভেদন ক্ষমতা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলফা রশ্মিটা কিন্তু অনেকটা ভারী প্রকৃতির, এবং যেটা ভারী সেটা কিন্তু বেশি দূর যেতে পারে না, কারণ অনেক ধাক্কার সম্মুখীন হয় এবং অল্প কিছু দূর গিয়েই এটাকে থেমে যেতে হয়। তাই আলফা রশ্মির ভেদন ক্ষমতা এই 3 ধরনের রশ্মির মধ্যে সব থেকে কম। তাহলে সবচেয়ে
কম। এবং এদের মধ্যে সব থেকে হালকাকে গামা রশ্মি, তাহলে এর ভেদন ক্ষমতা কিন্তু সব থেকে বেশি। এবং এই দুটোর তুলনায় বিটা রশ্মির ভেদন ক্ষমতা কিন্তু মাঝারি প্রকৃতির। তোমরা বইয়ে দেখে নিবে যে আলফা রশ্মি কতটুকু পুরু অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে, বিটা রশ্মি কতটুকু পারে এবং গামা রশ্মি কতটুকু পারবে। দেখবে গামা রশ্মি অনেকটা মোটা অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারছে, কিন্তু বিটা রশ্মি অপেক্ষাকৃত সরু এবং আলফা রশ্মি খুব পাতলা অ্যালুমিনিয়ামের পাতই শুধুমাত্র ভেদ করতে পারে। তাহলে এটা আসলে কি ভেদন ক্ষমতার তুলনামূলক আলোচনা। এবার আসি আয়নাইজেশন ক্ষমতা। বা আয়নায়ন ক্ষমতা। আয়নায়ন ক্ষমতা মানে কি? যখন এই রশ্মিগুলো একটা পরমাণুর কক্ষস্থিত ইলেকট্রনে গিয়ে ধাক্কা দেয়, তখন ইলেকট্রনটাকে বাইরে বের করে দেয়, ফলে এই পরমাণুটি একটি ধনাত্মক আয়নে পরিণত হয়। এবার দেখো, যে রাস্তায় যত বেশি ধাক্কা দিবে সে তত বেশি আয়ন উৎপন্ন করবে। এবং আমরা দেখছি যে আলফা রশ্মি যাওয়ায় রাস্তায় যেতে যেতে বাধা বেশি পাচ্ছে, তার মানে বেশি পরিমাণ ধাক্কা আলফা রশ্মি দ্বারা সংগঠিত হচ্ছে, যার ফলে কিন্তু আলফা রশ্মি সব থেকে বেশি পরিমাণ আয়ন তৈরি করতে পারছে এবং আলফা রশ্মির আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি। যার ভেদন ক্ষমতা সবচেয়ে কম তার কিন্তু আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি, এবং যার ভেদন ক্ষমতা সব থেকে বেশি তার আয়নন ক্ষমতা কিন্তু সব থেকে কম। কিন্তু আয়নায়ন ক্ষমতা সেটাও কিন্তু বিটা রশ্মির খুব বেশিও না খুব কমও না, মানে মাঝারি মানের। তাহলে এভাবে কিন্তু আমরা বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি এগুলোর ধর্মের তুলনামূলক আলোচনা করলাম। এবার আমরা পড়ছিলাম পরমাণুর নিউক্লিয়াস, কিন্তু আমরা আলোচনা শুরু করলাম কি দিয়ে? তেজস্ক্রিয়তা দিয়ে। কেন এমন হলো? এবার সেই ব্যাখ্যায় আসি। দেখো, এই যে তেজস্ক্রিয় রশ্মিগুলো বেরোচ্ছে, আলোচনার মাঝে একবার সেই ইঙ্গিত তোমরা পেয়েছিলে যে এই রশ্মিগুলো কিন্তু পরমাণুর ইলেকট্রন মহল থেকে আসছে না, কিন্তু সাধারণত যে ঘটনাগুলো আমরা প্রকৃতিতে ঘটতে দেখি, যার যে রাসায়নিক বিক্রিয়াগুলো, ভৌত পরিবর্তন ছেড়েই দাও, ভৌত পরিবর্তনে তো পরমাণুরই কোনো পরিবর্তন হয় না, কিন্তু রাসায়নিক পরিবর্তন অপেক্ষাকৃত একটু ভিতরের পরিবর্তন, এবং এই ভিতরের পরিবর্তনেও কিন্তু পরমাণুর শুধুমাত্র ইলেকট্রন মহলই অংশ নেয়। পরমাণুর ভেতরের যে অংশ নিউক্লিয়াস, সেটা কিন্তু অংশ নেয়ও না এবং নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো, ভৌত পরিবর্তনে পরমাণুর কোনো পরিবর্তন হয় না, পরমাণুর নিউক্লিয়াসেরও পরিবর্তন হয় না, ইলেকট্রন মহলেরও পরিবর্তন হয় না। কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর ইলেকট্রন মহলের পরিবর্তন হলেও, ইলেকট্রন মহলের কিরকম পরিবর্তন হয়? এই যে তোমরা দেখেছো সোডিয়াম ক্লোরাইড যখন তৈরি হচ্ছে, Na মানে কি? 11টা ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা এবং তৃতীয় কক্ষে আছে 1টা। এবং ক্লোরিন এর প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা এবং তৃতীয় কক্ষে 7টা। এবার কি হচ্ছে? এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাচ্ছে? ক্লোরিনের মধ্যে চলে যাচ্ছে, যাতে শেষ কক্ষে 8টা হয়। এগুলো পরবর্তীতে আমার আরেকটি আলোচনা আসবে, সেটা হলো যোজ্যতা, তড়িৎযোজ্যতা এবং সমযোজ্যতা, সেখানে দেখবে আরো ভালো করে। তো যখনই এখান থেকে ইলেকট্রন এখানে যাচ্ছে, ফলে এটা ধনাত্মক আধান, এটা ধনাত্মক হয়ে যাচ্ছে, আয়ন হচ্ছে, এবং এটা ঋণাত্মক আয়ন হচ্ছে, এবং স্থির তড়িৎ আকর্ষণ বলে পরস্পর যুক্ত হচ্ছে। তাহলে দেখো, এক্ষেত্রে নিউক্লিয়াসের কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না, পরিবর্তন ঘটলো শুধুমাত্র ইলেকট্রন মহলের। শুধু তাই না, একদম প্রায় বাইরের দিকের একটা ইলেকট্রন মহলের পরিবর্তন ঘটলো। এবং যখন এক্স রশ্মি নির্গত হয়, তখন কিন্তু ভেতরের যে ইলেকট্রন মহল, এই যে ভেতরের ইলেকট্রনগুলো, এগুলোর মধ্যেও পরিবর্তন ঘটে। কিন্তু এই বিক্রিয়াগুলোতে শুধু ইলেকট্রন মহলেরই পরিবর্তন হয়, পরমাণুর ভেতরের নিউক্লিয়াসের কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু তেজস্ক্রিয়তা এমন একটা ঘটনা, এখানে কিন্তু পরমাণুর নিউক্লিয়াসেরই পরিবর্তন হয়। তেজস্ক্রিয় রশ্মি যখন বেরোয়, তখন কিন্তু এটা ইলেকট্রন মহল থেকে বেরোয় না,
এই সমস্ত জায়গাগুলোর থেকে বের হয় না, একদম ভেতর থেকে বের হয়, অর্থাৎ নিউক্লিয়াস থেকে বের হয়। এবং নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন আছে সেইগুলোকে নিয়ে বের হয়, যার ফলে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রন সংখ্যায় কিন্তু পরিবর্তন হয়। তার মানে কি? তার মানে তেজস্ক্রিয়তা হলো একটা নিউক্লিয়াস ঘটিত ঘটনা, নিউক্লিয় ঘটনা। এবং যেহেতু এটা নিউক্লিয় ঘটনা, তাই বাহ্যিক শর্ত দ্বারা এটা কিন্তু কোনো রকম ভাবেই প্রভাবিত হয় না। অর্থাৎ উষ্ণতা বাড়ালেও তেজস্ক্রিয় রশ্মির নির্গমনের কোনো হেরফের হয় না। উষ্ণতা, চাপ, আলো ফেললাম, তারপর অন্যান্য বিভিন্ন ভৌত শর্ত যদি আরোপ করি, তার জন্য কিন্তু এই ভৌত প্রভাব দ্বারা তেজস্ক্রিয়তার এই ধর্মের অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের কোনো রকম পরিবর্তন হয় না। তাই বলা যায় যে তেজস্ক্রিয়তা কিন্তু একটা নিউক্লিয়াস ঘটিত ঘটনা। আর যেহেতু তেজস্ক্রিয়তা নিউক্লিয়াস ঘটিত ঘটনা, তাই আমরা পরমাণু নিউক্লিয়াস পড়তে গিয়ে প্রথমেই এই তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করছি। খুব আসে ব্যাখ্যা করো তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, এভাবেই বলবে। তেজস্ক্রিয়তা মূলত দেখা যায় পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তনের জন্য, এবং এই ক্রিয়াটি, এই ঘটনাটি বাহ্যিক তাপ, চাপ, আলো প্রভৃতি প্রভাবকের উপর কি নির্ভর করে না। তাই বলা যায় তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। যাক, এবার আমরা আসি যে তাহলে নিউক্লিয়াসের কি রকম পরিবর্তন হয়। যখন তেজস্ক্রিয় রশ্মি নিউক্লিয়াস থেকে বের হয় তখন কি ধরনের পরিবর্তন হয়? দেখো কি ধরনের পরিবর্তন হয়। প্রথমে আসি, আলফা রশ্মি যখন বের হয় তখন কি ধরনের পরিবর্তন হয়। তাহলে মনে করে নাও এক্স, ওপরে এ, নিচে জেড। এটা কি লিখলাম? উদাহরণ দিয়ে লিখছি। এক্স মানে ধরে নাও হলো সে ইউরেনিয়াম, উপরে লিখে দাও 235, নিচে 92। তার মানে এটা কি? এটা হলো একটা পরমাণুকে প্রকাশ করলাম। উপরে 235 মানে প্রোটন নিউট্রন সব মিলে 235টা আছে, কিন্তু নিচে 92 মানে শুধু প্রোটন আছে 92টি। তাহলে নিউট্রন কতগুলো আছে? 235 মাইনাস 92 করলে যা উত্তর হবে কত? 143। 143টি কি আছে? নিউট্রন আছে। তাহলে দেখো এইভাবে করে কিন্তু একটা পরমাণুকে প্রকাশ করা হচ্ছে। এবার এখান থেকে যদি আলফা কণা বের হয়ে যায়, আলফা কণা মানে আলফা, উপরে কি? আলফা কণা মানে হিলিয়াম, হিলিয়াম মানে উপরে 4, নিচে 2। বা এখানে আলফা না লিখে এখানে এইচ দিয়েও লিখতে পারবা, এইচ, উপরে 4, নিচে 2। তার মানে এটা মানেই কিন্তু আলফা কণা। তাহলে এখান থেকে যদি আলফা কণা বেরিয়ে যায়, তাহলে দেখো হিলিয়াম যখন বেরোচ্ছে 4টা নিউক্লিয়ন নিয়ে বেরোচ্ছে, প্রোটন নিউট্রন সবাইকে একবারে বলা হয় নিউক্লিয়ন। নিউক্লিয়ন মানে প্রোটনও হতে পারে, নিউট্রনও হতে পারে। তাহলে 4টা নিউক্লিয়ন নিয়ে বেরোচ্ছে, তাহলে 235-এর থেকে 4 কি হবে? কমে যাবে। তাহলে নতুন যে পরমাণুটি হবে, ধরে নিলাম এটা ডাব্লিউ হলো, তাহলে ডাব্লিউ নামটা দিচ্ছি না, কিউ হলো। তাহলে যে কিউটা হচ্ছে সেখানে 35 থেকে 4 বিয়োগ দিলে কিন্তু 231 হয়ে যাচ্ছে। আবার নিচে 92 থেকে 2 বিয়োগ দিলে 90 হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমি ইন জেনারেল একটা সূত্র যদি তৈরি করি, আলফা বিঘটনের সূত্র, সেটা কি হবে? মাইনাস এখানে হয়ে যাবে এই আলফা, উপরে 4, নিচে 2। তার মানে এখান থেকে এক্স এর থেকে যদি ওয়াই আমরা উৎপন্ন হয়, আলফা এক্স এর থেকে আলফা রশ্মি বের হয়ে গেলে যদি ওয়াই পাওয়া যায়, সেই ওয়াই এর ভর সংখ্যা কত হবে? এর থেকে 4 একক কমে a-4 হবে। এবং পরমাণু ক্রমাঙ্ক জেড কত হবে? পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা, জেড এর থেকে 2 বিয়োগ করলে যা হয় সেটা হবে। এই যে সূত্রটা পেলাম, এটাকে সঠিক সরণ সূত্রও বলা হয়। এই সূত্রটি কিন্তু আলফা বিঘটন সূত্র বলা হয়। তার মানে কোনো একটা নিউক্লিয়াস থেকে একটা আলফা কণা বেরোলে তার ভর সংখ্যা 4 একক হ্রাস পায় এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক হ্রাস পায়। এখানে দেখো যে পরমাণুটার বিঘটন ঘটলো তাকে বলা হয় জনক পরমাণু, এবং বিঘটনের পর যে পরমাণুটিকে পাওয়া গেল তাকে বলা হয় দহিতা পরমাণু। এবার আলফা বিঘটন আমরা দেখলাম, এবার বিটা বিঘটনে কি ঘটনা ঘটে আবারও দেখো। মনে করে নেই যে পরমাণুটি হলো, এবার আমরা বিটা বিঘটন আলোচনা করছি। মনে করে নাও ওই আবারও এক্স এ জেড, এখান থেকে বের হয়ে গেল কি বিটা। বিটা মানে ইলেকট্রন।
ইলেকট্রন মানে কিন্তু একটা প্রোটন বা নিউট্রনের প্রায় 2000 ভাগের 1 ভাগ, তাই একটা বিটা বেরোনো মানে প্রোটনও বেরোনো না, নিউট্রনও বেরোনো না। তার মানে বিটা যদি বেরোয় তাহলে নিউক্লিয়ন সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না, তাই উপরে কত হবে 0। কিন্তু বিটা যখন বেরোয় তখন কি একটা ঋণাত্মক আধান বেরোয়, এবং ঋণাত্মক আধানটা কিভাবে বেরোয়, এখানে কিন্তু এই যে a-z সংখ্যক প্রোটন নিউট্রন আছে, এই নিউট্রনগুলোর কোনো একটা নিউট্রন কি করে, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, তার ফলে এই নিউট্রনটা কিন্তু প্রোটনে পরিণত হয়। তার মানে আগে এখানে z সংখ্যক প্রোটন ছিল, এখন একটা নিউট্রন প্রোটনে রূপান্তরণ হলো, তাহলে কি হচ্ছে, প্রোটনের সংখ্যা আরো 1 বেড়ে গেল। নিউট্রনের সংখ্যা অবশ্যই কমলো, কিন্তু প্রোটনের সংখ্যা 1 বাড়লো। তাহলে এখানে z এর জায়গায় বিঘটনের পর যে ওয়াইটা আমরা পাবো তার উপরে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, তাহলে এই থাকবে, কারণ a-0 এই হয়, কিন্তু নিউট্রন সংখ্যা হয়ে যাচ্ছে কি z থেকেই কত হয়ে যাবে z-1। তাহলে যেহেতু 1 একক কমে যায়, তাই এখানে বিটার এখানে কিন্তু -1 লেখা হয়। তার মানে বিটাকে প্রকাশ করা হয় 0-1 দিয়ে। তাহলে এই যে সূত্রটা আমরা দেখছি এটা হলো বিটা বিঘটন সূত্র, এবং এখানে XAZ হলো জনক পরমাণু এবং YAZ-1 হলো দুহিতা পরমাণু। এবার দেখো, হয়তো কখনো কোনো একটা আলফা বিঘটন বা বিটা বিঘটনের পর যে দুহিতা পরমাণুটি পাওয়া যাচ্ছে, সেই দুহিতা পরমাণুটি হয়তো আনস্টেবল হলো, মানে অস্থায়ী হলো। কেন? কারণ এটা হয়তো উত্তেজিত অবস্থায় থাকলো। তার মানে যখনই এটা এরকম উত্তেজিত অবস্থা প্রকাশ করার জন্য উপরে এরকম স্টার দিয়ে রাখলাম, তো উত্তেজিত অবস্থায় তো এটা থাকতে পারবে না, তখন এ কি করবে, কিছু পরিমাণ শক্তি রিলিজ করবে। এই যে শক্তি নিঃসরণ করবে, সেই শক্তিটা কিন্তু কোনো কণা হিসাবে বেরোবে না, বেরোবে এই গামা রশ্মি হিসাবে। তাহলে দেখো গামা বিঘটনের সূত্র কি বলছে, এই যে ওয়াই উপরে এ নিচে জেড, জেডই লিখলাম। এবার এটা ধরো তেজস্ক্রিয় অবস্থায় আছে, এবং এটা যখন এখান থেকে গামা রশ্মি বেরিয়ে যাবে মাইনাস গামা, তখন এটাই পাবো আমরা ওয়াই। ভর সংখ্যারও কোনো পরিবর্তন হবে না, পরমাণু ক্রমাঙ্কেরও কোনো পরিবর্তন হবে না, শুধু এই স্টারটা থাকবে না। অর্থাৎ এটা ছিল উত্তেজিত অবস্থায়, গামা রশ্মি বের হয়ে আসার পর এটা ভূমি স্তরে চলে আসলো, উত্তেজিত স্তর থেকে ভূমি স্তরে চলে আসলো। তাহলে এটা হলো গামা বিঘটনের সূত্র। এবার আমরা দেখব যে এই যে এতক্ষণ ধরে তেজস্ক্রিয়তা পড়লাম, তেজস্ক্রিয়তা নিয়ে অনেক কিছু জানলাম, আমরা সব সময় বিজ্ঞানের প্রত্যেকটা পড়াকে বাস্তব ক্ষেত্রে উপযোগিতার সাথে রিলেট করার চেষ্টা করি, তাহলে সেই পড়াটার একটা অন্যরকম সার্থকতা পাওয়া যায়। তো এই তেজস্ক্রিয়তার কিন্তু বাস্তব ক্ষেত্রে বেশ কিছু প্রয়োগ আছে। কি কি সেই প্রয়োগগুলো দেখো। প্রথমেই আসব জীবন রক্ষায় তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তা এটা কিন্তু ক্যান্সার রোগীদের ক্ষেত্রে রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, এই যে বিভিন্ন ধরনের চিকিৎসা যখন হয়, তখন এই তেজস্ক্রিয় উপাদানগুলো হয়তো কখনো তাদের শরীরে প্রবেশ করানো হয়, কখনো এই তেজস্ক্রিয় বস্তু থেকে যে রশ্মি নির্গত হয়, সেই রশ্মিটা তাদের ক্যান্সার আক্রান্ত কোষের উপর ফেলা হয়। ক্যান্সার মানে কি, মানে এমন কিছু কোষ যার ডিএনএ নষ্ট হয়ে গেছে, এবং ডিএনএ নষ্ট হওয়ার ফলে তাদের মধ্যে কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে হচ্ছে, এবং ওই কোষগুলো যতক্ষণ না ওখান থেকে সরানো যাবে বা নষ্ট করা যাবে, ততক্ষণ এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের জন্য সংক্রমণ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তাহলে সেই বিগড়ে যাওয়া কোষ বলতে পারো তোমরা, যার ডিএনএ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, যার ডিএনএ মস্তিষ্ক কাজ করছে না, সেই সমস্ত কোষগুলোকে ধ্বংস করার জন্য এই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়, এবং তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয় ওই রশ্মি উৎপাদনের জন্য। কি কি তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়? কখনো ফসফরাস, কখনো কোবাল্ট, কখনো আয়োডিন, বা কখনো এইউ মানে সোনা। এই সমস্ত জিনিস, ফসফরাস সম্ভবত মস্তিষ্কের জন্য ব্যবহার করা হয়, আয়োডিন সম্ভবত থাইরয়েডের জন্য ব্যবহার করা হয়। এইরকম পার্টিকুলার কোন অর্গানের জন্য আমাদের কোন অর্গানের সংক্রমণটা আছে তার উপর নির্ভর করে এইরকম বিভিন্ন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়। এখন দেখো, তোমাদের মনে চিন্তা আসতে পারে, ফসফরাস খুব পরিচিত জিনিস, সোনা খুব পরিচিত জিনিস, আমরা হাতে পড়ে থাকি, তাহলে
এটা যদি তেজস্ক্রিয় হয়, এর থেকে যদি ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি বের হয়, তাহলে এটা হাতে পড়ি কী করে? দেখো, শোনা মাত্রই তেজস্ক্রিয় না। তেজস্ক্রিয়তা কিন্তু কোনো পরমাণু বা মৌলের বৈশিষ্ট্য না, এটা হলো মৌলের একটা নির্দিষ্ট আইসোটোপের বৈশিষ্ট্য। যেমন কার্বন, কার্বন কোথায়? কয়লায় কার্বন, গাছে কার্বন, আমাদের শরীরে কার্বন, হাইড্রোকার্বন, জৈব যৌগ মাত্রই কার্বন, যেখানে জীব আছে সেখানে কার্বন আছে। অথচ এই কার্বনের মধ্যে বেশিরভাগ যে কার্বন সেটা কিন্তু C12, আর কার্বন মানে নিচে কি 6। তার মানে এখানে 6টা প্রোটন আছে এবং 6টা কি আছে? নিউট্রন আছে। এই কার্বন কিন্তু মোটেও তেজস্ক্রিয় না। কিন্তু কার্বনেরই আরেকটা আইসোটোপ, যার উপরে হয়ে যাবে 14, নিচে হয়ে যাবে 6। তার মানে এখানে প্রোটন কটা? 6টাই আছে, কিন্তু নিউট্রন কটা আছে? 8টা নিউট্রন আছে। কার্বনের এই আইসোটোপটা কিন্তু তেজস্ক্রিয়। তার মানে আমরা কখনো বলতে পারবো না যে কার্বন তেজস্ক্রিয়। আমরা বলতে হবে আমাদের যে C14 তেজস্ক্রিয়, C12 নয়। তার মানে এভাবে বলা যেতে পারে যে তেজস্ক্রিয়তা কিন্তু কোনো মৌলের বৈশিষ্ট্য না, তেজস্ক্রিয়তা হলো মৌলের আইসোটোপের বৈশিষ্ট্য। এটাও খুব আসে প্রশ্ন, যে ব্যাখ্যা করো যে তেজস্ক্রিয়তা মৌলের বৈশিষ্ট্য না আইসোটোপের বৈশিষ্ট্য। তখন কিন্তু এভাবে বলতে হবে যে তেজস্ক্রিয়তা কোনো মৌল, তার একটি আইসোটোপ তেজস্ক্রিয় হলেও অপর আইসোটোপ একটি সেটা তেজস্ক্রিয় নাও হতে পারে। তাই আমরা বলতে পারি না যে কোনো মৌল তেজস্ক্রিয় কি তেজস্ক্রিয় নয়, কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারি কোনো মৌলের একটি আইসোটোপ তেজস্ক্রিয় কি তেজস্ক্রিয় নয়। তাই বলা যেতে পারে যে তেজস্ক্রিয়তা হলো কোনো মৌলের আইসোটোপের বৈশিষ্ট্য, মৌলের বৈশিষ্ট্য নয়। যাক, এবার আমরা আবার চলে আসছি সেই ব্যবহারে। এছাড়া তেজস্ক্রিয় সোডিয়াম, এটা কখন ব্যবহার করা হয়? কখনো যখন আমাদের শরীরে রক্ত প্রবাহের একটা ছবি তুলতে হয়, এনজিওগ্রাফ যেটাকে বলি, তখন আমাদের এই তেজস্ক্রিয় সোডিয়াম রক্তের মধ্য দিয়ে পাঠানো হয় এবং যার ফলে রক্ত কিভাবে হৃৎপিণ্ড থেকে সঞ্চালিত হচ্ছে তার ভালো একটা ধারণা পাওয়া যায়। তাহলে এই জন্য বিভিন্ন ডায়াগনস্টিকের ক্ষেত্রে কিন্তু তেজস্ক্রিয় সোডিয়াম ব্যবহার করা হয়। এবার আসি, এছাড়া কি ব্যবহার করা যেতে পারে? কোনো একটা বিক্রিয়া কিভাবে হচ্ছে, বিক্রিয়া কিন্তু বিভিন্ন ধাপে হয় এবং মধ্যবর্তী ধাপটা এই সম্ভাব্য এই পাশে হচ্ছে ধাপটা, না সম্ভাব্য আরেক অন্যভাবে ধাপটা হচ্ছে, এই সংক্রান্ত ধারণাও কিন্তু তেজস্ক্রিয়তা ব্যবহার করে পাওয়া যায়। তারপরে কৃষি ক্ষেত্রে বিভিন্ন কৃষি গবেষণায় আমরা কি ধরনের সার বা কি ধরনের বীজ উপযোগী কোনো একটা পরিবেশের জন্য, এই ধরনের গবেষণায়ও কিন্তু তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। এবার তেজস্ক্রিয়তার পুরনো দুটো ব্যবহার বলছি, তার মধ্যে একটা হলো রেডিও কার্বন ডেটিং। তার মানে আমাদের এই পরিবেশে যে সমস্ত জৈব যৌগগুলো আছে, তার মানে যে গাছ আছে এবং গাছের থেকে যে কাঠের আসবাব তৈরি হয় সেই কাঠ আছে, সেই কাঠের মধ্যে কিন্তু অবশ্যই কার্বন আছে এবং সেই কার্বন কিন্তু সেখানে 2 রকমের কার্বনই উপস্থিত আছে, C14 এবং C12। এই যে C12 এবং C14, এবার এই দুটো আইসোটোপের একটা নির্দিষ্ট অনুপাত কখন, যতক্ষণ গাছটি জীবিত ছিল ততক্ষণ থাকে। তার মানে এখন যে গাছ জীবিত আছে তার মধ্যে অনুপাতটা যা, আজকের থেকে 10 লক্ষ বছর আগে যে গাছটা জীবিত ছিল তার মধ্যেও কিন্তু C14 C12 রেশিওটা সেমই ছিল। কিন্তু গাছটা যে মুহূর্তে সালোক সংশ্লেষ বন্ধ করলো, এই রেশিও পরিবর্তন হতে থাকলো, কারণ তখন এর মধ্যে থাকা C14 এটা কিন্তু ডিসইন্টিগ্রেট করতে থাকলো, বিয়োজিত হতে থাকলো, কিন্তু C12 বিয়োজিত হচ্ছে না। তাহলে যত সময় যাচ্ছে ওর মধ্যে কিন্তু C14 এর পরিমাণ কমে যাচ্ছে এবং কতখানি কমলো সেটা গণনা করে আমরা ওই আসবাবটির বয়স নির্ণয় করতে পারি। তাহলে এইভাবে কি আমরা বিভিন্ন ঐতিহাসিক সামগ্রীর বয়স নির্ণয় করতে পারি। পদ্ধতিটিকে বলা হয় রেডিও কার্বন ডেটিং। এবং এই রেডিও কার্বন ডেটিং কিন্তু ঐতিহাসিক সামগ্রীর বয়স নির্ণয় করার জন্য। কিন্তু অনেকটা দীর্ঘ সময়ের জিনিসের বয়স যদি বের করতে চাই, যেমন পৃথিবীর বয়স যদি নির্ণয় করতে চাই, তখন পৃথিবীর সেই আগেকার সময়ে কার্বন আইসোটোপ ছিল না। আর দ্বিতীয়ত কথা হলো কার্বনের, এটা তোমরা পরবর্তীতে দেখবে যে অর্ধায়ু যতটা,
সেই কম অর্ধায়ু দিয়ে এত বড় একটা সময়কাল গণনা করা যায় না। তো তার জন্য আমাদের লাগে ইউরেনিয়াম। ইউরেনিয়াম আকরিক কিন্তু ধীরে 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 লেড বা সীসাতে পরিণত হয়, এবং কোনো একটা খনিতে যেখানে ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে সেখানে ইউরেনিয়াম কি পরিমাণ আছে এবং সীসা কি পরিমাণ আছে। ধরে নেওয়া হচ্ছে যখন পৃথিবী ছিল তখন পুরোটাই ইউরেনিয়াম ছিল, তাহলে এখন কতখানি ইউরেনিয়াম কমে গেল এবং কতখানি সীসা উৎপন্ন হলো তার থেকে কিন্তু আমরা পৃথিবীর বয়সও নির্ণয় করতে পারি। তাহলে এরকম তেজস্ক্রিয়তা ব্যবহার করে কিন্তু পৃথিবীর বয়সও নির্ণয় করা যায়। তো আজকের আলোচনায় আমরা শুধুমাত্র পরমাণুর নিউক্লিয়াস পড়তে গিয়ে নিউক্লিয় ঘটনার তেজস্ক্রিয়তা নিয়েই আলোচনা করলাম। পরবর্তী দিন আমরা কিন্তু সরাসরি ঢুকে যাব মূল পরমাণু নিউক্লিয়াসে। ভালো থেকো।